অবস্থা দৃষ্টে মনে হচ্ছে শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের হাতে তাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা অস্ত্র তুলে দিয়েছেন। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্পকে তারা এখন প্রেসিডেন্ট মানেন বলেই মনে হয়। তাদের একজন প্রধানমন্ত্রী আছে, নরেন্দ্র মোদী, একটা প্রেসিডেন্টও তারা সাম্প্রতিক সময়ে পেয়েছেন এবং এই প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট মিলে ডক্টর ইউনূসের সরকারকে ঝেঁটিয়ে বিদায় করবেন বা ভবিষ্যতের সরকারকে ঝেঁটিয়ে বিদায় করে তারা দেশে ক্ষমতা দখল করবেন, এসব খোয়াব টোয়াব দেখছেন। যাই হোক, ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে গণতন্ত্র শক্তিশালীকরণের নামে একটা ফান্ড নিয়ে কিছু মন্তব্য করেছেন, সেটা নিয়ে মনে হচ্ছে তাদের বিরাট ঈদ ঈদ লাগছে। আমি দেখছি অনেকেই ফেসবুকে লিখছে, ওকে তাকে ট্যাগ করছে, তাকে প্রশ্ন করছে। $29 মিলিয়ন, যেটা টাকার অঙ্কে 350 কোটি টাকার মতো, সেটার কে কত পেলো। ইভেন আমি আমার মন্তব্যেও দেখছি আমি কিছু পেয়েছি কিনা, পেলে কত পেয়েছি, কেউ খুব কনফিডেন্টলি বলছেন পেয়েছি, কত পেয়েছি, ইত্যাদি ইত্যাদি। একটা জিনিস আমরা আগে, মানে এই অ্যানালিসিসটা ঢোকার আগে একটা প্রশ্ন যদি আমরা করে রাখি, আচ্ছা, আমেরিকা যদি টাকা খরচ করে শেখ হাসিনা সরকারকে পতনের জন্য সাহায্য করে থাকে, যে মুভমেন্ট আছে সেটাকে এনার্জাইজ করতে চায়, কার আপত্তি ছিল শেখ হাসিনা এবং তার হালুয়া রুটি খাওয়া লোকদের বাইরে? কারো কোনো আপত্তি ছিল না। কারণ আমেরিকা যখন নানান পদক্ষেপ নিচ্ছিল 2022-এর শেষ থেকে, র্যাবের পরে স্যাংশন, এরপর ভিসা পলিসি ঘোষণা সহ নানান রকম চাপ তারা তৈরি করছিল বিভিন্ন সময়ে, বিভিন্ন পর্যায়ে, প্রত্যেকে দ্ব্যর্থহীনভাবে সমর্থন করেছে শেখ হাসিনার হালুয়া রুটি খাওয়া লোকজন ছাড়া। তো সুতরাং এটা বলে তারা কি অর্জন করছে আমি আসলে জানি না। যাই হোক, তারপরও ট্রাম্পের এই উক্তিটা নিয়ে একটু কথা বলা দরকার। আসলে ঘটনা যেটা হয়েছে সেটা হলো, আমরা জানি যে ট্রাম্প একটা নতুন এক্সিকিউটিভ অর্ডার দিয়ে একটা প্রতিষ্ঠান তৈরি করেছেন, DOGE, ডোজ। এই প্রতিষ্ঠানের সিইও জনাব এলন মাস্ককে নিয়োগ করেছেন। সিইও না, ঠিক ইনফ্যাক্ট ডিরেক্টর, উনি দায়িত্ব নিয়েছেন। তো DOGE তাদের একটা ভেরিফাইড এক্স হ্যান্ডেলে জানিয়েছিল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ নামে $2,90,00,000 অর্থায়ন বাতিল করেছে। মানে মাস্ককে দায়িত্ব দেওয়া হয়েছে আমেরিকার ফেডারেল গভর্নমেন্টের যে এক্সপেন্স আছে সেটা হ্রাস টানা। মানে তারা একটা আলাপ করে তো ভোটে নির্বাচিত হয়েছে, তাদের যে টার্গেট ভোটার্স আছেন তাদেরকে তারা বলেছেন যে আমেরিকা সারা পৃথিবীতে এমন অনেক কিছু করে যেগুলো তার করার দরকার নেই, এগুলো করতে গিয়ে জনগণের ট্যাক্সের টাকা নষ্ট হয়, ওই টাকাটা আমরা বাঁচাবো। ফলে ডোজ যেটা করছে, আমাদের মনে আছে নিশ্চয়ই, USAIDর ফান্ডিং পুরো বন্ধ করে দিয়েছিল। এখনও আসলে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় USAIDর যে ফান্ডিং আছে সেটা নিয়ে খুবই নানান রকম ক্রাইসিস হয়েছে। বাংলাদেশে অন্তত 10,000 মানুষ চাকরি হারিয়েছে যারা বিভিন্ন USAID ফান্ডেড বিভিন্ন প্রজেক্টে অন্যান্য NGOর হয়ে কাজ করতেন। তো তারা দেখাচ্ছেন যে তারা প্রচুর খরচ বাঁচাচ্ছেন এবং তোমার ট্যাক্সের টাকা তোমার কাছে রাখছি, তোমার জীবন আমি অনেক সমৃদ্ধ করে তুলবো। এটা হচ্ছে তার মানে তার যে ক্যাম্পেইন ছিল সেটার এক ধরনের, তারা এটাকে মিট করছে, তারা তাদের ক্যাম্পেইনের যে ছিল, প্রতিশ্রুতি ছিল। ডোনাল্ড ট্রাম্প এরপর এই বিষয় নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, বাংলাদেশের সার্বিক রাজনীতি শক্তিশালী করতে $29 মিলিয়ন এমন এক সংস্থার কাছে গেছে যে সংস্থার নাম কেউ শোনেননি। তিনি বলেন, ছোট একটি সংস্থা এখান থেকে $10,000, সেখান থেকে $10,000 পায়, সেখানে যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে পেয়েছে $29 মিলিয়ন, যেটা খুব ভয়ঙ্কর সেটা বলছেন। সেই সংস্থায় মাত্র 2 জন কাজ করেন উল্লেখ করে ট্রাম্প বলেন, আমি মনে করি তারা 2 কর্মী দারুণ খুশি, তারা খুব ধনী, শিগগির ভালো বিজনেস সময়কেতে তারা স্থান পাবে বড় প্রতারণার জন্য। তার মানে যে 2 জন গেছে তারা টাকাটা তারাই খেয়ে ফেলেছেন। ট্রাম্পের আসলে বক্তব্যটা এই ধরনের। এছাড়া তিনি ভারত সম্পর্কে বলেছেন, $21 মিলিয়ন দেওয়া হচ্ছে আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতকে ভোটার উপস্থিতি বৃদ্ধির জন্য। তো উনি ফান করে বলছেন, আমাদের কি হবে, আমরাও তো চাই ভোটার উপস্থিতি বাড়ুক, মানে আমরা তো টাকা পাচ্ছি না, ভারতকে কেন দেব। স্টুপিডের মতো কথা, একটা ডেমাগগ যেভাবে কথা বলেন উনি তাই বলছেন। এছাড়া নেপাল টাকা পেয়েছে $29 মিলিয়ন 2টি প্রকল্পের জন্য, এরকম সার্বিয়া, মলদোভা সহ কয়েকটা দেশের কথা বলছেন। তার মানে আসলে তারা যেটা বলছেন, দেখাতে চাইছেন যে বাংলাদেশে ডেমোক্রেসি স্ট্রেংথেনিংয়ের জন্য যে টাকা দেওয়া হতো সেটা তারা দিচ্ছেন না, এবং আরও বেশি তাচ্ছিল্য, 2টি মানুষ কাজ করে এরকম প্রতিষ্ঠান, কেউ নাম জানে না। আচ্ছা, আমরা প্রথম ডেমোক্রেসির আলোচনায় পরে আসি। প্রথম যে কথাটা দরকার সেটা হচ্ছে আমরা কি এই যে 2 জন সদস্য এসব কতটুকু রিলাই করব। ট্রাম্প এবং মাস্ক পৃথিবীতে যে রাইটিস্ট রাজনীতির সিরিয়াস উত্থান ঘটছে তারই একটা বহিঃপ্রকাশ। সুতরাং তারা লিবারেল যে মিডিয়া আছে এতদিন পর্যন্ত আমেরিকার মতো জায়গাতেও, যে ওয়েল অ্যাকসেপ্টেড মিডিয়া, যেগুলো গ্লোবালি অ্যাকসেপ্টেড, আমি ওয়েল অ্যাকসেপ্টেড বলতে এটা বোঝাচ্ছি না তারা নিখুঁত, পৃথিবীতে নিখুঁত বলে কোনো মিডিয়া নাই, কিন্তু এই ওয়েল অ্যাকসেপ্টেড মিডিয়াগুলোকেও তারা ডিনাউন্স করে এবং তারা বলতে চায় যে এগুলো আদতে জেনুইন তথ্য পাবলিশ করে না। বিখ্যাত গত টার্মে ডোনাল্ড ট্রাম্প সবার সামনে একটা সাংবাদিক সম্মেলনে
সিএনএনকে ফেক নিউজ বলে সবার সামনে অপদস্থ করতে চেয়েছেন। নট অনলি দ্যাট, আমি কয়েকদিন আগে এলন মাস্কের একটা টুইট দেখলাম, সেখানে তিনি রয়টারের বিরুদ্ধেও তারা প্রচুর কঠোর হচ্ছেন এবং রয়টার্সকেও তারা ডিসইনফরমেশন এবং মিথ্যা তথ্যের জন্য অ্যাকিউজ করছেন। এলন মাস্ক এটাকে সেকেন্ড বলছেন, নেক্সট টু এপি, অ্যাসোসিয়েটেড প্রেস। মজার ব্যাপার, উনি অ্যাসোসিয়েটেড প্রেসকে, এপিকে অ্যাসোসিয়েটেড প্রোপাগ্যান্ডা বলছেন এপির এলাবোরেশন করতে গিয়ে। আমরা বুঝতে পারি যে তারা আদতে তাদের মতো তথ্য ফ্লাডেড করতে চান, সেই কারণে তাদের নতুন নতুন মিডিয়া তারা তৈরি করবেনও। অলরেডি একটা মিডিয়া তাদের হয়ে কথা বলেন বলে তারা ফক্স নিউজের কথা বলছে, সেটাকে রিলাই করছেন। সুতরাং মিথ্যাচারের ওপরে তাদের আসলে সব কিছু নির্ভরশীল। ডোনাল্ড ট্রাম্প বক্তৃতা করলে, কোথাও কিছু বলে, সেটা প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইনের সময় হোক, প্রেসিডেন্সিয়াল ডিবেটের সময় হোক, যখনই হয়েছে মেইনস্ট্রিম মিডিয়া মুহূর্তে একটা তথ্য নিয়ে আসছে যে উনি কতগুলো মিথ্যে বলেছেন। প্রত্যেকবার উনি অসংখ্য মিথ্যে বলছেন। সেই মিথ্যাবাদী, মিথ্যাচার যাদের না রাজনৈতিক টুল, এই ধরনের ফালতু রাইটিস্ট এবং তারা ফ্যাসিস্ট হয়ে উঠছেন, এই লোকজনের মিথ্যে আসলে একটা বিরাট অস্ত্র, এটা আমরা সবাই জানি। সো এই তথ্য দুজন কিনা না কিনা সেটা খোঁজাখুঁজি বাদ দিয়ে আমরা তাদেরকে এভাবে একটু দেখতে চাই। কিন্তু যে জায়গাটা আসছে ডেমোক্রেসি স্ট্রেংথেনিংয়ের ব্যাপারে, হ্যাঁ আমেরিকায় খরচ করেছে, ইউএসএআইডি বা অন্যান্য ফান্ড থেকে যেখান থেকে এখানে টাকা এসে সেটা দেখানোও সম্ভব। এখন এটাকে আমাদের কাছে যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে এই যে সোকল স্ট্রেংথেনিং ডেমোক্রেসি, এটা আমেরিকার চ্যারিটি না, বহুদিন বলেছি। বিশেষ করে 2022 সালের শেষে যখন র্যাবকে স্যাংশন দেওয়া হয়, তারপর যখন ভিসা পলিসি, আমি প্রচুর আমার এই চ্যানেলে কথা বলেছি, টকশোতে কথা বলেছি, সেটা হলো আমেরিকা এখন লিবারেল ডেমোক্রেসিকে তারা চায় যে এটা আপহোল্ড করুক, এটা স্প্রেড করুক, এটা স্ট্রেংথেন হোক। কারণ তারা দেখেছে, এটা সবাই জানি যে আমরা লিবারেল ডেমোক্রেসির সাথে এক ধরনের ইললিবারেল ডেমোক্রেসিও আছে এখন, উল্টোভাবে বলতে গেলে। আর ট্রাম্প সেই সোকল্ড, তারা তো আর পুরোপুরি স্বৈরাচারী বলে ফেলতে পারছে না, একটু ইললিবারেল, তারা এটুকু মেনে নেবেন নিশ্চয়ই। এই ইললিবারেল ডেমোক্রেসি টার্মটা ভিক্টর অরবান, হাঙ্গেরির, তিনি আসলে বলতেন প্রচুর। সো লিবারেল ডেমোক্রেসির সাথে বিল্ট ইন হচ্ছে হিউম্যান রাইটস, বিল্ট ইন হচ্ছে ফ্রিডম অফ এক্সপ্রেশনস। সো এগুলো যখন থাকে তখন যেটা দাঁড়ায়, ওই সব দেশ এই জিনিসগুলোর বাইরে দাঁড়াতে চায়, বাইরে যেতে চায়, তারা তখন এই জিনিসটাকে ঠিকঠাক মতো করতে পারে না। আমরা সরাসরি যদি বলি, চায়না যে ধরনের ব্যবস্থা দেখতে চায়, এগুলো তার উল্টো। ফলে এগুলো তৈরি করে, এগুলো স্প্রেড করিয়ে, এগুলোকে স্ট্রেংথেন করিয়ে মূলত চায়নাকে কমব্যাট করার চেষ্টা আমেরিকা করেছে। বিশেষ করে বাইডেন প্রশাসনের সময় এটা বেড়েছে। কারণ হলো এর আগের 4 বছরে ট্রাম্পও এখনকার মতো এত অ্যাগ্রেসিভ না হলে মোটামুটি উনি এই জায়গাগুলোর ক্রিটিক করতেন। ফলে এই ডেমোক্রেসি ডেভেলপ করানোর চেষ্টা, লিবারেল ডেমোক্রেসি ডেভেলপ করানোর চেষ্টা আমেরিকার কোনো লুকোছাপার বিষয় না। সুতরাং যে ফান্ড এসছে, সেই ফান্ড তো দুজন খেয়ে ফেলেছে, এটা ট্রাম্প তার পপুলিস্ট অ্যাটিটিউডে বলছে। কিন্তু এই টাকাগুলো বিভিন্ন জায়গায় গেছে, বিভিন্ন প্রতিষ্ঠান